বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই সেটে প্রিভিয়াস ইয়ারে আরপিএফে আসা কিছু প্রশ্নের সমাধান করব। মেনলি এই যে কোশ্চেন্সগুলোর প্যাটার্ন তোমাদের সামনে আজকে আমি রেখেছি, আপকামিং এক্সামে তোমরা এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হবে বলে আশা রাখছি। গো মুভ অন ফার্স্ট কোশ্চেন্স। কোশ্চেন নাম্বার 1, 1/8 ডিভাইড বাই 1/8 ডিভাইড বাই 1/8 এইভাবে একটা সিকোয়েন্স গেছে। এই যে সিরিজটা এইভাবে গিয়েছে, এটা একটা ডিভাইড সিরিজ। এটার অ্যান্সার কত হবে? তুমি 5 সেকেন্ডের মধ্যে বলো কত অ্যান্সার হবে এটা। মেনলি এই যে কোশ্চেনটা তুমি যে দেখছো, এটা আমরা কোনো বডমাস রুল এখানে অ্যাপ্লাই করতে পারবো না। কারণ বডমাস রুল অ্যাপ্লাই করতে গেলে সেখানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এগুলো থাকতে হয়। এটা শুধুমাত্র ডিভিশনের সিরিজ। তাই এক্ষেত্রে কিভাবে তুমি এক্সামে এটাকে সলিউশন করবে দেখো। প্রথম আমরা জানি যে ধরো 2/3 আছে। এই 2/3কে আমি বললাম যে তুমি 5/2 এদের মধ্যে ভাগ করো। তো আমরা যখন এই ভাগটা করি কি করি? প্রথমে যে 2/3 আছে সেটাকে লিখি, দেন এটাকে মাল্টিপল করি, আর জাস্ট এটাকে আমরা রিভার্স করি। 2/5, রাইট? এবার এখান থেকে তোমার কত হতো? কাটাকাটি তো যেত না, 4/15, রাইট? এই সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, এখানে 1/8 রয়েছে, তুমি এখানে 1/8 লেখো। 1/8 এখানে তুমি লেখো। তাহলে 1/8 যদি আমি এখানে লিখতাম, দেন এই যে 1/8 এবার যে ভাগ হয়ে হয়ে সব যাচ্ছে, আমরা এটাকে জাস্ট রিভার্স করে দেবো। তাহলে 8/1 হবে। 1/8কে রিভার্স করলে কত হবে? 8/1 হবে। তো 8/1 মানেই আমরা সেটাকে বলি 8, রাইট? তাহলে টোটাল 1, 2, 3, 4 চারটে সিরিজ আছে। তাহলে 4 বার 8কে গুণ করব। 4 বার 8কে গুণ করো। বোঝা গেল এই জায়গাটা? ব্যাস, এই জায়গাটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবে। একটা 8 দিয়ে একটা 8কে কেটে দাও। তাহলে পড়ে রইল কে? 3টে 8-এর গুণফল। 3টে 8-এর গুণফল মানে আমরা কি জানি? 8-এর কিউব, তাই না? 8-এর কিউব হয় 512, যেটা অপশন নাম্বার 1-এতে রয়েছে। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 2, if 50% of p minus q equal to 30% of p plus q and q equal to x% of p, then the value of x is। এখানে p মাইনাস কিউ, অফ মানে আমরা যেটাকে বাংলায় বলি এর, আর এর মানেই হচ্ছে যেটা হচ্ছে মাল্টিপ্লাই, গুণ করা, রাইট? যখন আমরা বডমাসের অঙ্কগুলো করব তখন সেখানে এর অ্যাপ্লিকেশন দেখাবো, অফের অ্যাপ্লিকেশন, ঠিক? যেটাকে আমরা বাংলায় বলি এর। মেনলি আমরা যখন এই বডমাসের ম্যাথগুলো করব তখন সেখানে ব্র্যাকেট অফ, এই যে অফকে আমরা গুণ চিহ্ন দেবো, ঠিক? তাহলে এই অফকে কি বলবে? গুণ চিহ্ন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন হবে। তাহলে পি মাইনাস কিউ অফ 50%, এটাকে যদি লিখতে কীরকম হতো? পি মাইনাস কিউ ইন্টু 50%, যেমন আছে লেখো, ইকুয়াল টু 30% অফ পি প্লাস কিউ লিখলে। দেখো ওই পার্সেন্টেজ মানে ডিনোটস করছে 100কে। আমি যদি পার্সেন্টেজ কেটে দাও, ডাইরেক্ট পার্সেন্টেজই কেটে দাও, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দাও। এবার এই 5 দিয়ে পি মাইনাস কিউকে তুমি গুণ করো, তাহলে কত হতো? 5p মাইনাস 5q ইকুয়াল টু 3p প্লাস 3q। এবার p গুলো তুমি একটা সাইডে নিয়ে এসো। p গুলো যদি একটা সাইডে আনতে, তাহলে 5p মাইনাস 3p ইকুয়াল টু 3q মাইনাস 5q সমানের উল্টো দিকে গেলে কি হয়? যা চিহ্ন থাকে তার অপোজিট সাইন নিয়ে যায়। তাহলে এখানে মাইনাস আছে, ওই দিকে গেলে প্লাস হবে, অর্থাৎ 5q। বোঝা গেল? 5p থেকে 3p বিয়োগ হলো কত হবে? বলবে 2p ইকুয়াল টু 3q প্লাস 5q, দ্যাট মিনস 8q। তাহলে এখান থেকে আমরা p আর q এর ভ্যালুটা পেয়ে যাব। কিভাবে? না, p বাই q যদি আমরা করি তাহলে কত পাবো? 8/2। কাটাকাটি করো, 2 4 8, নিচে কিছু নেই মানে তুমি ধরে নাও সেটা 1,
অর্থাৎ পি ইজ টু কিউ আমরা যদি এর ভ্যালুটা বলি তাহলে কত পেলাম? পি এর ভ্যালু পেলাম 4 এবং কিউ এর ভ্যালু পেলাম 1, অর্থাৎ 4:1। এখানে যে বলা হয়েছে কিউ ইকুয়াল টু x% অফ পি, জাস্ট যেমন লেখা আছে সেটাকে তুমি ভ্যালু পুট করো। কিউ ইকুয়াল টু আছে, তাহলে কিউ এর ভ্যালু কত? 1, তাহলে 1 ইকুয়াল টু x%, কোনো কিছুর পার্সেন্ট মানে ডিনোট করে সেটা নিচে ভাজিত 100, তাহলে x% মানে কি বলবে? x ডিভাইড বাই 100 অফ, কি বললাম? অফ মানে মাল্টিপ্লিকেশন, পি ইন্টু পি, বোঝা গেল? এবার পি এর যে ভ্যালুটা সেটা কত আছে আমাদের? 4, তাহলে এখানে পি কেন লিখবো? এখানে 4 লিখবো, বোঝা গেল? দেখো 4 দিয়ে 25 কেটে গেল 100, এই 25 কোনাকুনি যদি একের সাথে গুণ হতো তাহলে 25 1কে 25, তাহলে এক্স এর ভ্যালু ডাইরেক্ট বেরোতো কত? 25, যেটা অপশন নাম্বার 1-এতে রয়েছে, বোঝা গেল? জাস্ট এই জায়গাটা তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে পি আর কিউ এর ভ্যালুটা বেরোলো, যেটা হচ্ছে পি এর মান 4 এবং কিউ এর মান 1। এই ভ্যালুটাকে আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করলাম। কিউ ইকুয়াল টু বলেছিল, তাই কিউ এর মান 1 ইকুয়াল টু x% x বাই 100 ইন্টু পি, যেটা পি এর ভ্যালুটা 4 এখানে বসালাম। 4 দিয়ে 100কে কাটো 25, কোনাকুনি গুণ করো, 25 1কে 25, দেন গেট ইউর অ্যান্সার। 25 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, a sum of money placed at compound interest doubles itself in 5 years. It will amount to 8 times itself in how many years? মানে কি? এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ। কম্পাউন্ডের ম্যাথ যখন করাবো তখন তোমাদের এর ডিটেলস অ্যানালাইসিস করব। এই যে ম্যাথটা দেওয়া হয়েছে এটা মেনলি বোঝাতে চাইছে যে এ সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবলস ইটসেলফ ইন 5 ইয়ার্স। অর্থাৎ কোনো একটা টাকা আছে ধরো, সেই টাকাটা ডাবলস মানে দুগুণ হচ্ছে, যেটা কত বছরে? 5 বছরে, 5 ইয়ার্স বলাই আছে। তাহলে আমি বলতে পারতাম যে ধরো যদি 100 টাকা তোমার কাছে থাকে, ওরা বলছে এটা নাকি ডাবলস হচ্ছে, তাহলে 100 ডাবলস মানে কি? 100 দুগুণ কত হবে? 200 হবে, রাইট? এই 100 থেকে যে 200-তে হলো, এর জন্য নাকি টাইম লাগছে 5 বছর। ওরা বলেছে ইট উইল অ্যামাউন্ট টু 8 টাইমস। 8 টাইমস মানে কি? যেটাকে আমরা বলি 8 গুণ। তাহলে আমি টাকাটা কত ধরেছি? 100। এই 100-র 8 গুণ হতে হবে, মানে কত হতে হবে? 800-ই আনতে হবে। কত আনতে হবে? 800-ই আনতে হবে। তাহলে তুমি যদি এখন এই 200-কে বলতে আমি আবার ডাবল করব, তাহলে এটা কত হতো? 400 হতো। টাইমটা কত লাগতো? এই 5 বছরই লাগতো। এবং তুমি যদি তারপর বলতে যে আমি 400 টাকাটাকে আবার আমি ডবল হতো, যেটা হতো 800 হতো, এটাতেও 5 বছর টাইম লাগতো। ফাইনালি এই যে 100, এটা দেখো 800-তে পরিণত হলো, 100-র 8 গুণ হলে 800-ই পরিণত হলো। টাইম কত লাগলো? এখানে 5 বছর, এখানে 5 বছর, এখানে 5 বছর, অর্থাৎ টোটাল 15 বছর টাইম লাগলো। তাহলে 100 টাকা 800 টাকায় পরিণত হতে, অর্থাৎ 8 টাইমস এইটাতে পরিণত হতে কত টাইম লাগলো? তোমরা বলবে 15 বছর, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। কিন্তু এর অ্যাপ্লাই তোমরা এক্সামে এইরকমভাবে করবে। এর এক্সাম অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত দেখো। কম্পাউন্ডের ম্যাথে যখন এই প্যাটার্নটা তুমি দেখতে পাবে, তখন তুমি এখানে দুটো টাইপ দেখতে পাবে। একটা হয় এই 5 ইয়ার্সের ডাবলস, আর একটা তোমার যে টাইপটা হয়, আমি পরের কোশ্চেনে রাখবো, এটা পরের সেটে। মেনলি এই যে কোশ্চেন্সটা দেওয়া হয়েছে এখানে দেখো, একটা বলা হয়েছে যে ইয়ার্স দেওয়া হয়েছে, আর একটা টাইমস মানে গুণ। অর্থাৎ একদিকে তোমার বলা হচ্ছে ইয়ার্স, আর একদিকে বলা হচ্ছে যে যেটা তোমার গুণ মানে টাইমস, রাইট? জাস্ট প্রথম ডাটাটা দেখো কি দেওয়া হয়েছে, যে কম্পাউন্ড ইন্টারেস্টের ডাবলস মানে কি? দুগুণ হচ্ছে। তাহলে আমি টাইমসের জায়গায় কত লিখবো? দুগুণ। আর আমাদের টাইমটা কত লাগছে? 5 ইয়ার্স, তাহলে এখানে 5 দাও। এটা তো ফার্স্ট লাইনের ডাটা ছিল। সেকেন্ড যে ডাটাটা দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? ইট উইল অ্যামাউন্ট টু 8 টাইমস, অর্থাৎ এখন যদি এটা 8 গুণ হতে হয়, 8 টাইমস মানে 8 গুণ, তাহলে সেকেন্ড ডাটায় এই যে গুণের নিচে তুমি 8 লেখো। হাউ মেনি টাইমস, তাহলে টাইমসটা তোই জানতে চেয়েছে, অর্থাৎ কত বছরে, বোঝা গেল? মনে রাখবে প্রথম লাইনে যে ডাটাটা দেওয়া হয়েছে, এখানে যত গুণের কথা বলা হয়েছে, এই যে 2, এই 2-এর কত গুণ করলে 8 হয়?
আমরা জানি যে 2-এর যদি কিউ করি, আমরা যদি 2-এর কিউব করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 8, রাইট? 2-এর কিউব করলে আমরা পাবো 8। তাহলে এই যে 8টা পেলাম, এটা আমরা কাকে ব্রেকডাউন করলাম? 2কে 3বার গুণ করলাম। কেন 2কে দিয়ে করলাম? কারণ প্রথম ডাটাতে এখানে টাইমটা দেওয়া ছিল যে 2 গুণ, টাইমসটা 2 গুণ ছিল, তাই আমরা এই 8কে 2-এর গুণফল আকারে ভাঙলাম, যেটা 2কে 3বার গুণ করলে 8 হচ্ছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8। এখন আর এই 8গুলোকে দেখো না, তাহলে এখন আমরা কত বলবো? 2 টু দি পাওয়ার কিউব। জাস্ট এই যে পাওয়ারটা, এটাকে দিয়ে তুমি ডাইরেক্ট একে গুণ করো, দেখো 3 5 15 বছর ডাইরেক্ট অ্যান্সার বেরোবে। বোঝা গেল? জাস্ট প্রথম লাইনে ডাটাটা লেখো, সেকেন্ড লাইনের ডাটাটা ঠিক তার তলে লেখো, এটা যত বছর যত গুণ দেওয়া থাকবে তুমি সেই ফরম্যাটে একে কিউব বা স্কোয়ার কিছু একটা ফরম্যাটে দেওয়া থাকবে, এটা যত পাওয়ারে আসবে সেটা দিয়ে তুমি এই বছরটাকে গুণ করলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 4, 0.02% অফ 150% অফ 600 ইকুয়াল টু কত? দেখো এই 0.02% কিছুক্ষণের জন্য যদি তুমি পার্সেন্টেজটা ভুলে যাও, আর অফ মানে তো গুণ, তাহলে এগুলো সব গুণ হবে, এটা তো বুঝতেই পারছো। তাহলে আমি যদি বলতাম যে 0.02 মানে কি, 0.02 মানে হচ্ছে 2/100, দুটো দশমিক, দু ঘর আগে দশমিক, তাই দুটো শূন্য হবে 100। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত? 2/100। অফ মানে ইনটু হবে, কিন্তু এই যে পার্সেন্টেজটা রয়েছে এর জন্য কি হয়? আরেকটা নিচে 100, কারণ আমরা জানি যে কোনো কিছুর পার্সেন্ট মানে কি, নিচে 100। সাপোজ x% মানে কত? x/100। আমি যদি বলি এখন 2% মানে কত? 2/100। তাহলে এখানে যে 0.02% আছে, তাহলে এর জন্য তো নিচে একটা 100 যাবে, তাই আমরা এটাকে 1/100 করলাম। বোঝা গেল এই জায়গাটা? অফ 150% কি লিখবো? ইন্টু 150/100, 150/100 অফ ইন্টু দেব 600 আছে, লিখে দাও। জাস্ট এটাকে ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো এখানে দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলাম, এই একটা শূন্য এই একটা শূন্য কাটলাম, 2 দিয়ে 10, 5 বারে 5, 3 15। তাহলে ওপরে কত থাকলো? 3 একে 3 আর 6 18, আর নিচে কত থাকলো? শুধু 100। এটাকে আমরা যখন পয়েন্টে লিখব তখন দুটো শূন্য আছে, তাই দু ঘর আগে দশমিকটা বসে যাবে, অর্থাৎ 0.18 মানেই 0.18। এটা হবে রাইট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। কোশ্চেন নাম্বার 5 এবং আজকের সেটের লাস্ট কোশ্চেন। A man sold 250 chairs and had a gain equal to selling price of 50 chairs. His profit percentage is। এখানে যে ম্যানটার কথা বলা হয়েছে, সেই ম্যান কি করেছে? 250 চেয়ার, এই যে 250টা চেয়ার ও কি করেছে? বিক্রি করেছে। এ ম্যান সোল্ড 250 চেয়ার, তাহলে 250টা চেয়ার ও বিক্রি করেছে, অ্যান্ড হ্যাড আ গেইন ইকুয়াল টু সেলিং প্রাইস মানে কি, এবং সে ইকুয়াল মানে কি, সমানভাবে সে একটা প্রফিট পাচ্ছে। কিসের সমান? সেলিং প্রাইস অফ 50 চেয়ার মানে কি, 250টা চেয়ার বিক্রি করে সে 50টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করছে। এই যে গেইন বলেছে মানে লাভ করছে। হিজ প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে এই কোশ্চেনটাতে একটাই টুইস্ট আছে, কি জানো সেটা? 250টা চেয়ার ওকে বিক্রি করতে গেলে, তুমি বলো 250টা চেয়ার ওকে তো আগে কিনে আনতে হবে, তবে তো 250টা চেয়ার বিক্রি করবে। তাহলে আমরা বাঁ দিকে লিখবো সিপি আর ডান দিকে লিখবো এসপি। এই ফরম্যাটটা জেনে রাখো। ও 250টা চেয়ার কিনলে তারপরে 250টা চেয়ারও বিক্রি করতে পারবে। তাহলে আমি বললাম যে 250টা সিপি ওর কাছে আছে কেনা, তবেও 250টা বিক্রি করতে পারবে, অর্থাৎ সেলিং প্রাইস। বোঝা গেল? কোনো কিছু জিনিসের প্রফিট বা লস এটা কার উপর ডিপেন্ড করে? সবসময় কস্ট প্রাইসের ওপরেই ডিপেন্ড করে। কারণ তুমি কোনো একটা জিনিস 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছো, তুমি কি করে বুঝবে যে তোমার এখানে প্রফিট হলো না লস হলো? তুমি 20 টাকা অতিরিক্ত পাচ্ছ, কতর এগেনস্টে? 100 এগেনস্টে। এটা সিপি। তাই আমরা কোনো কিছু প্রফিট বা সেটা লস হোক, সেটা সিপির ওপরেই ক্যালকুলেট করি। বোঝা গেল? তাহলে এখানে যে 250টা ও চেয়ার
কিনেছে এবং 250টা চেয়ারও যখন বিক্রি করছে, তখন ও এখানে 50টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করছে। তাহলে ও তো এখানে আরো লাভ করছে। 50টা চেয়ারের কি বিক্রয় মূল্য, মানে আমি বলবো এসপি, সেলিং প্রাইস, এটা তো ইকুয়াল, বলাই তো আছে ইকুয়াল। এই ফরম্যাটটাই ফেলে দাও। এবার এখানে জাস্ট এসপিটাকেও এসপির দিকে পাঠিয়ে দাও। তাহলে দেখো 250 সিপি যেমন আছে থাক, ইকুয়াল চিহ্ন দাও, প্লাস 50 এসপি আছে, ওইদিকে গেলে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, -50 এসপি হবে, অর্থাৎ 200 এসপি হবে। 250 থেকে 50 মাইনাস হয়ে গেলে 200 এসপি হবে। ভ্যালুটাকে তুমি এখানেই ছোট করে নাও। কিভাবে, একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটো, আর 5 দিয়ে যদি এটাকে কাটতে, দেখো 5 5 25 এবং 5 4 20, বোঝা গেল? 5 5 25, 5 4 20। আমি এখানে দেখাচ্ছি, দেখো 5 সিপি সমান 4 এসপি। এই ফরম্যাটটা এলো, জাস্ট বড় ক্যালকুলেশন হবে বলে আমি এটাকে ছোট করলাম। তাহলে 5 সিপি সমানই 4 এসপি এখানে লিখলাম। এটা মানে কি বোঝাতে চাইছে, 5টা জিনিস কিনেছে ও, এবার ও 4টা জিনিস যখন বিক্রি করছে, তখন এ 5টা জিনিস কিনে 4টা জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করছে। এটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এই জায়গাটা থেকে তুমি বলো ও কটা জিনিস গেইন করছে, মানে লাভ করছে, বলবে একটা লাভ করছে। কতর ওপর, নিশ্চয়ই 4টার ওপর করছে। তা 1/4 মানেই কত, 25%। এবার দেখো এই কোশ্চেন্সগুলো যখন এক্সামে তুমি পাবে, তখন দেখবে সেখানে 25% প্রফিট, 25% লস, কখনো যদি 20% হয় সেক্ষেত্রে 20% লাভ, 20% ক্ষতি, এইরকমভাবে অপশানগুলো দেওয়া থাকে। তো এই জায়গাটায় তুমি যখন পৌঁছে যাচ্ছ, তখন এখানে তুমি এইভাবে ফরম্যাটটাকে নিয়ে এসো। দেখো এটাতে 5 আছে, এখানে 4 আছে, তুমি 4টাকে এখানে লিখে দাও। দেখো আমি বলবো যদি যে 4কে তুমি 5 বানাও, তাহলে কি করতে হবে, বলবে 4-এর সাথে 1 যোগ করতে হবে, তবে 5 হবে। যখনই তোমাকে যোগ করতে হচ্ছে, তার মানেই তুমি বুঝে নেবে এটা প্রফিট হচ্ছে, এটা প্রফিট হচ্ছে। যদি এটা 6 হতো, আমি তাহলে 6কে যদি 5 বানাতাম, তখন আগে 6টা লিখতাম, 5 বানাতে গেলে -1 করতাম, আর এই মাইনাসটার জন্য তখন আমি বলতাম এটা কিন্তু লস হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই 4টাকে লিখবো, জাস্ট এটাকে 5 বানাতে গেলে +1 করতে হবে, যেই বললাম যে +1 করছি, তার মানে এটা প্রফিট হচ্ছে, বোঝা গেল? এবার 1/4 ইকুয়াল টু কত, 25%। এটা কি প্রফিট। কোন অপশন, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? আজকের যে অঙ্কগুলো রেখেছি, অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, আপকামিং এক্সামে এই সমস্ত প্রশ্ন তোমরা পাবে। আর আমার এই চ্যানেলের মধ্যে তোমরা খুব শিগগিরই প্র্যাকটিস সেট, তাছাড়া প্রত্যেকটা ম্যাথের এবং রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে তোমাদের সমস্ত ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের কমপ্লিট রিভিশন করাবো এই চ্যানেলেই। আরপিএফ যে এক্সাম ডেট 2024, এটা নিয়ে সামান্য কথা তোমাদের সাথে শেয়ার করি। মেনলি যে পরীক্ষাটা হতে চলেছে এই আরপিএফ এক্সাম 2024-এ, এটার এখনও কিন্তু কোনোরকমভাবে কোনো অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়নি বা কোনো আপডেটও দেওয়া হয়নি। কিন্তু রেলওয়ের যখন ফর্ম বেরিয়েছে, তখন প্রথম এএলপির ফর্ম ফিল আপ হয়েছে, দেন টেকনিশিয়ানের ফর্মটা ফিল আপ হয়েছে। সুতরাং এএলপির যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা হওয়ার পর তারপর টেকনিশিয়ানের পরীক্ষা হবে, 3 নাম্বারে কিন্তু আরপিএফের পরীক্ষাটা হবে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ের যখন পরীক্ষাটা হবে, তখন সেই ক্ষেত্রে পরীক্ষাটা মিনিমাম 25 থেকে 30 দিন ধরে চলবে ম্যাক্সিমাম। এটা 1 মাসের মতন টাইম লাগে একটা পরীক্ষা কমপ্লিট করাতে। শিফট ওয়াইজ করে হয়, ডেগুলো একটা একটা করে থাকে। এক্ষেত্রে এএলপির পর হবে টেকনিশিয়ান, তারপরে হবে কিন্তু আরপিএফ। তাহলে এএলপি হবে, তারপর হবে টেকনিশিয়ান, তারপর আরপিএফ, অর্থাৎ এক্সপেক্টেড একটা আমরা ডেট যদি বলি, সেক্ষেত্রে দেখতে গেলে অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইকে করে আমাদের এই আরপিএফ এক্সামটা সংগঠিত হতে পারে। এবার এএলপি বা টেকনিশিয়ান এই পরীক্ষাগুলো যদি একটু আরও পিছিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের আরপিএফ এক্সামও কিন্তু আরেকটু পিছিয়ে যাবে। আমরা যদি অ্যাপ্রক্স ধরি, তাহলে সেই ক্ষেত্রে অক্টোবরের লাস্ট বা নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আরপিএফ এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অফিসিয়ালি নোটিশ বা কোনো আপডেট এখনও দেওয়া হয়নি মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে। নোটিশ বেরোলে আমি তোমাদের সাথে নোটিশ নিয়ে বা সেই ডেট নিয়ে বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। এখন আমাদের হাতে অ্যাপ্রক্স 3 মান্থ টাইম আছে, তো এই 3 মাস ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর জিকে, ম্যাথ, রিজনিং এগুলোর চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে কমপ্লিট করতে হবে।
আমি খুব শিগগিরই তোমাদের প্র্যাকটিস সেট এবং টেস্ট সিরিজ নিয়েও ভিডিও দেব। তো তোমরা নিজেদের প্রিপারেশন ভালোভাবে করো, ভালো থেকো। আর আজকের যে ক্লাসটা দেখলে যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো, চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যায়। আর ভিডিওগুলো বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করো। ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, টাটা।